শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা হবে। এমনিতেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসে। তার মধ্যে তোমাদের এই সেমিস্টারটা মানে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারটা টোটালটাই কিন্তু শর্ট কোয়েশ্চেন ওরিয়েন্টেড একটা পেপার। তো তোমরা দীর্ঘদিন ধরে আমাকে বলছিলে যে বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস যে তোমাদের সাবঅর্ডিনেট আরেকটা বই আছে, সেই বইটার শর্ট কোয়েশ্চেন নিয়ে আমি যেন ডিসকাস করি। আজকে তার একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আমি আজকে বাংলা গানের ধারার খুব গুরুত্বপূর্ণ 50টা শর্ট প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে প্রথমেই বলে রাখি, শর্ট কোয়েশ্চেনের কিন্তু অ্যাকচুয়ালি কোনো সাজেশন হয় না। সেই জন্য আমি এটাকে পুরোপুরি সাজেশন দিচ্ছি বা এখান থেকেই পরীক্ষার সব প্রশ্ন আসবে এরকম ভুলভাল দাবি করব না। তবে বলবো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় ডেফিনেটলি অনেক কোয়েশ্চেন কমন পাবে। তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে গোটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। প্রসঙ্গত আমি কিছু কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যাও করব, প্রশ্নগুলো বলবো, উত্তর বলবো, সঙ্গে কোন প্রশ্নের উত্তর কিভাবে আসতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে কিছু প্রশ্ন আসতে পারে কিনা, এই সমস্ত বিষয়ে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 নম্বর হলো মানুষের আদিতম শিল্প কী? এই প্রশ্নের উত্তর হচ্ছে সঙ্গীত। আর দ্বিতীয় প্রশ্ন, মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র কী? এটার উত্তর হলো কণ্ঠস্বর। মানুষ কিন্তু প্রথম যখন কথা বলতে শিখেছে সেটা কমিউনিকেশনের স্বার্থে, অর্থাৎ পরস্পরকে ডাকা বা নিজের মতটাকে অন্যের কাছে প্রকাশ করা, নিজেকে জাহির করা অন্যের কাছে, এই উদ্দেশ্যগুলো ছিল যোগাযোগের প্রধান কারণ বা কথা সৃষ্টি হওয়ার প্রধান কারণ। তো মানুষ কথা বলতে শেখার পূর্বেও কিন্তু শিখেছে আওয়াজ করতে, এবং তখন তারা বিভিন্ন ধরনের সাংকেতিক শব্দ বা আওয়াজের দ্বারা নিজের মনের ভাব অন্য মানুষের কাছে প্রকাশ করত। সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন ধরনের সুর, বিভিন্ন ধরনের কণ্ঠের ওঠাপড়াকে ব্যবহার করত নিজের মনের ভাবকে প্রকাশের জন্য। তো সেই জন্য মানুষের আদিমতম শিল্প যদি কিছু থেকে থাকে সেটা সঙ্গীত। আর মানুষের আদিমতম এই যে সঙ্গীত শিল্পটা, সেটা প্রকাশ করার মাধ্যম যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু তার কণ্ঠস্বর বা গলা। তখন তো কিছু ছিল না, তার পরবর্তীকালে অনেক কিছু এসছে বা আবিষ্কার হয়েছে। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। ভারত তথা বাংলার বাদ্যযন্ত্রকে কটা ভাগে ভাগ করা যায় ও কী কী? ভারত তথা বাংলার সমস্ত বাদ্যযন্ত্রকে মোটামুটি 4টে ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো কি মনোযোগ দিয়ে শুনবে। 1 নম্বর হচ্ছে তার যন্ত্র। তার যন্ত্র বলতে বোঝায় এমন কোনো যন্ত্র যেগুলো তারের সাহায্যে বাজানো হয়। 1 তারা, 2 তারা, এগুলো কিন্তু বেসিক্যালি তারের সংখ্যার ওপর নির্ণয় করে সেই যন্ত্রগুলোর সম্পর্কে বলা হচ্ছে। 1টি তারযুক্ত যন্ত্র 1 তারা, 2টি তারযুক্ত যন্ত্র 2 তারা। বা আমরা এই যে গিটার বাজাই, আধুনিক যুগের যে বাদ্যযন্ত্র, সেই গিটারও কিন্তু মূলত তারের সাহায্যে বাজানো হয়। তো এগুলোকে বলা হচ্ছে তার যন্ত্র। এরপর হচ্ছে বাঁশির মতো ফু দিয়ে বাজানো যন্ত্র। আমরা ফু দিয়ে শুধু কিন্তু বাঁশি বাজাই না, বিভিন্ন ধরনের যন্ত্র, বিভিন্ন কাইন্ড অফ বাঁশি মিউজিক সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হয়। বড়, ছোট, লম্বা, মোটা, বিভিন্ন রকম আকার এবং আকৃতির, এবং তাতে বিভিন্ন ধরনের শব্দ প্রকাশিত হয়। তো সেই ধরনের ফু দিয়ে বাজানো যন্ত্র সেটা একটা সেকশন। নেক্সট, ঢোল, খোল, তবলার মতো ফাঁপা যন্ত্র, একদিকে বা দুদিকে কোনো চামড়া দিয়ে আচ্ছাদন করা। দেখবে আমরা যে ঢোল বাজাই, তবলা বাজাই, এই জাতীয় যে যন্ত্রগুলো রয়েছে, মৃদঙ্গ যে বাজানো হয়, এই জাতীয় যন্ত্রগুলো কিন্তু একটা চামড়া দিয়ে একটা আস্তরণ থাকে, সেটার ওপরেই মূলত বাজানো হয়, ভেতরটা ফাঁপা থাকে, সেই জন্যই সাউন্ডটা ক্রিয়েট হয়। নেক্সট হচ্ছে ধাতু নির্মিত যন্ত্র বা একদম সলিড যন্ত্র বা ঘন যন্ত্র, মানে যেটাকে ধাতু দিয়ে তৈরি করা হয়। যেমন ধরো নূপুর, কোনো খঞ্জনি, কীর্তন গাওয়ার জন্য ব্যবহৃত করতাল, এগুলো কিন্তু এই সেকশনের মধ্যে পড়ে। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কী? এর উত্তর কিন্তু চর্যাপদ। তার কারণ বাংলা ভাষা ও সাহিত্যের আদিতম নিদর্শনই চর্যাপদ, এবং চর্যাপদকে কোনো কোনো জায়গায় কিন্তু আমরা চর্যা গান বলে উল্লেখ করছি। তো যেহেতু এর মধ্যে সুর, তাল, রাগ, রাগিনীর উল্লেখ রয়েছে, কাজেই এই চর্যাপদের যে পদগুলো সেগুলো একসময় গান রূপে গাওয়া হতো। তাই বাংলার আদি সঙ্গীত কিন্তু অবশ্যই চর্যাপদ। নেক্সট, বাংলা সঙ্গীতের আদিম সূত্র নিহিত আছে কোথায়? অবশ্যই সেটার উত্তর হবে বাংলার লোকগান। নেক্সট, চর্যা গানে মোট পদের সংখ্যা কত? উত্তর হচ্ছে 51টি। তবে সবগুলো পদ কিন্তু পাওয়া যায়নি, বাংলায় যে পুঁথিটা পাওয়া গেছিলো সেটা খণ্ডিত ছিল। চর্যার যুগে সঙ্গীতের অঙ্গ ছিল কটি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6টি অঙ্গ ছিল: স্বর ও বিরুদ্ধ, পদ, তেনক, পাঠ এবং তাল। নেক্সট, মঙ্গল কাব্যগুলি কী নামে পরিচিত ছিল সমাজে? মঙ্গল কাব্যগুলো সমাজে মঙ্গল গীতি নামে
প্রশ্নের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো এই যে আমার তরফ থেকে কিন্তু অনলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় তোমাদের জন্য। তোমরা যে পশ্চিমবঙ্গে যে প্রান্তেই বসে আছো না কেন সরাসরি আমার সঙ্গে লাইভে এসে ক্লাস করতে পারো। তো 12-এর পরের সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টারে সেখানে কিন্তু লেখা প্রশ্নের উত্তরের ব্যাপার আছে, কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে লিখবে সেটা শিখতে হবে, খুব ভালো করে সাজেশন সহযোগে পরীক্ষা দিতে হবে। সেই জন্য আমার সঙ্গে অনলাইনে সরাসরি ক্লাস করার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে। আমার তরফ থেকে লাইভে ক্লাস করানো হয়, পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশনস প্রোভাইড করা হয় এবং অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেগুলো লিখিত প্রশ্ন, বড় প্রশ্ন, সেগুলো লিখে দেওয়া হয়। তো সেই সুবিধাগুলো পাওয়ার জন্য যোগাযোগ করতে পারো আমার সঙ্গে এবং অত্যন্ত ন্যূনতম একটা ফিজের বিনিময়ে আমি কিন্তু তোমাদেরকে পড়িয়ে থাকি। কলকাতার ছাত্রছাত্রীদের জন্য সুখবর, আমাদের তরফ থেকে কলকাতার কলেজ স্ট্রিটে অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে। যারা সরাসরি চাইছো বাণীপীঠ শিক্ষাঙ্গনের ম্যাডামের কাছে অর্থাৎ আমার কাছে সামনে থেকে বসে লাইভ ক্লাস করবে এবং 11-12-এর এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো বুঝবে, খুব ভালো করে নিজের পড়ার অভিজ্ঞতাটাকে দৃঢ় করবে, তারা অবশ্যই কিন্তু নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কলেজ স্ট্রিট ব্যাচে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করো। পরবর্তী প্রশ্ন, মঙ্গল কাব্যগুলি কোন ছন্দে গাওয়া হতো? লাচারি নামক লৌকিক ছন্দে মঙ্গল কাব্য গাওয়া হতো। নেক্সট, প্রধান মঙ্গল কাব্য ধারার মধ্যে অন্যতম কোনগুলো? এই প্রধান মঙ্গল কাব্য এবং অপ্রধান মঙ্গল কাব্য থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, আমি একবারই বলছি, একটু শুনে নাও। প্রধান মঙ্গল কাব্য ধারার মধ্যে আমরা যেগুলোকে ধরি সেগুলোর মধ্যে রয়েছে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল এবং অন্নদা মঙ্গল, এগুলো প্রধান মঙ্গল কাব্যের ধারা। এছাড়া অপ্রধান মঙ্গল কাব্যের মধ্যে রয়েছে রায়মঙ্গল, শীতলা মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, এই সমস্ত ধারাগুলো। তো তোমরা কিন্তু যখন পড়বে এর মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্নে দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। যেমন হয়তো দিল এর মধ্যে কোনটি অপ্রধান মঙ্গল কাব্য বলে অপশান দিল মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, রায়মঙ্গল নাকি ধর্মমঙ্গল, তখন অ্যান্সারটা কিন্তু অবশ্যই হবে রায়মঙ্গল, কারণ ধর্মমঙ্গল বা চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল এগুলো কিন্তু অপ্রধান নয়। তো তোমাদেরকে এটা বুঝে অ্যান্সার করতে হবে। নেক্সট চলে যাব পরবর্তী প্রশ্নে, মহাদেবকে কেন্দ্র করে লেখা মঙ্গল গীতিটার নাম কি? এটার নাম হলো শিবায়ন। নেক্সট প্রশ্ন, রাঢ়বঙ্গে ঝাপান বলা হয় কাকে বা কোন ধারাকে? সেটা হচ্ছে মনসা মঙ্গল কাব্যের ধারা। বৈষ্ণব পদাবলীকে ভিত্তি করে যে গানের ধারা গড়ে উঠেছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কীর্তন গান। নেক্সট, বৈষ্ণব পদাবলীকে সাধারণত কটা ভাগে ভাগ করা যায়? এটার উত্তর হলো 4টে ভাগে ভাগ করা যায়। রাধাকৃষ্ণ প্রণয় পদাবলী, গৌড় পদাবলী, ভজন পদাবলী আর রাগাত্মক পদাবলী। নেক্সট প্রশ্ন, কীর্তনের কটা অঙ্গ কি কি? কীর্তনের অঙ্গ হচ্ছে 5টা, কথা, দোহা, আখর, তুক আর ছুট। পরবর্তী প্রশ্ন, কীর্তনের 6ষ্ঠ অঙ্গের নাম কি? কোথাও কোথাও কীর্তনের মধ্যে আরেকটা এক্সট্রা অঙ্গ সংযোজন করা হয়, 6 নম্বর অঙ্গ, সেটার নাম কি? সেটার নাম হলো ঝুমুর। পরবর্তী প্রশ্ন, কীর্তনে মোট কত রকম রসের পরিচয় পাওয়া যায়? কীর্তনে 64টি রসের পরিচয় পাওয়া যায়। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে, শাক্ত সঙ্গীতের প্রধান কবি আমরা কাকে বলতে পারি? শাক্ত সঙ্গীতের প্রধান কবি বেসিক্যালি বাংলায় দুজন, একজন কমলাকান্ত ভট্টাচার্য, একজন রামপ্রসাদ সেন। তবুও বেসিক্যালি রামপ্রসাদ সেনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ দেখবে শাক্ত পদগুলো কিন্তু বেসিক্যালি রামপ্রসাদী গান বলে বেশি পরিচিত। আরেকটা খুব ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পয়েন্ট করে রাখতে পারো, পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে কবিরঞ্জন কার উপাধি? এটা কিন্তু রামপ্রসাদ সেনের উপাধি। নেক্সট, কবিগানে জন্মভূমি কোন জায়গা? শান্তিপুর। নেক্সট প্রশ্ন, কবিগান প্রকৃতপক্ষে কি? এর উত্তর হচ্ছে কবিগান এক ধরনের উক্তি প্রত্যুক্তিমূলক গান। টপ্পাকে বাংলায় জনপ্রিয় করে তুলেছিলেন কে? উত্তর হবে রামনিধি গুপ্ত। আরেকটা এর সঙ্গে সংযুক্ত প্রশ্ন, নিধুবাবু নামে কে পরিচিত ছিলেন? এর উত্তরও কিন্তু রামনিধি গুপ্ত। নেক্সট, টপ্পা প্রকৃতপক্ষে কোথা থেকে উঠে এসছে? নামটা কোথা থেকে এসছে বা গানটা কোথা থেকে উঠে এসছে? টপ্পা প্রকৃতপক্ষে পাঞ্জাবের লোকগান। নেক্সট, টপ্পা শব্দের আদি অর্থ কী? এই শব্দের আদি অর্থ হলো লাফ বা লম্ফন। বাংলাদেশে প্রথম রাগ সঙ্গীতের অপর একটি ধারা খেয়াল, এই খেয়ালের চর্চা শুরু করেছিলেন কে? উত্তর রঘুনাথ রায়। নেক্সট, খেয়াল একটা কোন ধরনের শব্দ এবং এর মানে কি? খেয়াল একটি আরবি শব্দ, এর অর্থ যথেচ্ছাচার। আমরা বলি না খেয়াল খুশি, যা খুশি করো, তো সেই যথেচ্ছাচার। নেক্সট, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেছিলেন কে? উত্তর রামশঙ্কর ভট্টাচার্য। নেক্সট, রামশঙ্কর প্রবর্তিত ধ্রুপদ কোথায় প্রথম প্রবর্তিত হয়েছিল? জায়গাটার নাম জানতে চাওয়া হয়েছে, সেই জায়গাটা হলো বিষ্ণুপুর। পরে কিন্তু এই যে ধ্রুপদের ঘরানা সেটার নাম হয় বিষ্ণুপুরী ঘরানা। নেক্সট, ঠুংরি গানের প্রথম প্রবর্তন করেন কে? এর উত্তর হবে লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী শাহ। নেক্সট, বেগম আখতার কিসের জন্য বিখ্যাত ছিলেন? তিনি কিন্তু ঠুংরি গানের গায়িকা রূপে বিখ্যাত ছিলেন। পরবর্তী প্রশ্ন,
রূপচাঁদ পক্ষী নামে কে পরিচিত ছিলেন এবং তিনি কি করেছিলেন? রূপচাঁদ পক্ষী নামে যিনি পরিচিত ছিলেন তার নাম ছিল গৌর হরিদাস মহাপাত্র। ইনি পক্ষীর দল নামক একটি গানের দল প্রবর্তন করেছিলেন এবং তিনি এর স্রষ্টা। নেক্সট, প্রথম স্বদেশ সঙ্গীত হিসেবে উল্লেখযোগ্য কোন গানটাকে আমরা বলতে পারি? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত এবং কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় দ্বারা সুর করা ভারত সঙ্গীত কবিতাকে আমরা প্রথম স্বদেশ সঙ্গীত বলতে পারি। নেক্সট, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, এই গানটির লেখক কে? এই গানটির লেখক রজনীকান্ত সেন। নেক্সট, বাংলা গণসঙ্গীতের অন্যতম শিল্পী ছিলেন কে? তার নাম হচ্ছে সলিল চৌধুরী। নেক্সট, ক্যালকাটা ইউথ কোয়ারের যাত্রা শুরু হয় কবে থেকে? 1958 সালে সলিল চৌধুরী আর সত্যজিৎ রায়ের অভিভাবকত্বে রুমা গুহ ঠাকুরতার নেতৃত্বে ক্যালকাটা ইউথ কোয়ারের যাত্রা শুরু হয়। পরবর্তী প্রশ্ন, বাংলার মাঝি মাল্লাদের দ্বারা সারিবদ্ধভাবে গাওয়া শ্রম অপনোদনের গান কোনটি? অ্যাকচুয়ালি শ্রম অপনোদন কথার অর্থ হচ্ছে শ্রম কাটাবার জন্য, খুব পরিশ্রমযুক্ত কাজ যারা করে তারা অনেক সময় দেখবে তাদের পরিশ্রম কাটাবার জন্য গলা ছেড়ে গান গায় এবং এই গানটা যৌথভাবে গাওয়া হয় সারিবদ্ধভাবে, সেই গানটার নাম হলো সারি গান। নেক্সট, নৌকার মাঝি মাল্লাদের দ্বারা গাওয়া একক কণ্ঠে গীত গানের নাম কি? সেই গানটা কিন্তু ভাটিয়ালি গান। মনে রাখবে, সারি এবং ভাটিয়ালি দুটোই কিন্তু মাঝি মাল্লাদের গান, কিন্তু সারি গান সারিবদ্ধভাবে গাওয়া হয়, অনেক মানুষ একসঙ্গে এখানে কণ্ঠ মেলান। ভাটিয়ালি কিন্তু একক সঙ্গীত, এটা গুলিয়ে ফেলবে না। নেক্সট প্রশ্ন, ভাওয়াইয়া গান কোন অঞ্চলে প্রচলিত? উত্তর, উত্তরবঙ্গে জলপাইগুড়ি, দিনাজপুর, কুচবিহার, দার্জিলিং জেলার সমভূমি, রংপুর, গোয়ালাপাড়া, ধুবড়ি এরকম বিস্তৃত অঞ্চলে কিন্তু ভাওয়াইয়া প্রচলিত। ভাওয়াইয়া গানের বিভাগ কি? এর কিন্তু 3টে বিভাগ আছে, গাড়োয়ালি, মৈশাল ও চটকা। ঝুমুর গানের প্রচলন ক্ষেত্র কোথায়? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমগ্র ছোটনাগপুর থেকে মধ্য ভারত, এমনকি গুজরাটের সীমান্ত এলাকা পর্যন্ত, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, 2 মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম সীমান্তবর্গের সমস্ত এলাকায় ঝুমুর জনপ্রিয় গান। নেক্সট, জারি শব্দের অর্থ কি? জারিও কিন্তু এক ধরনের গান, জারি গান। তো জারি শব্দের অর্থ হলো ক্রন্দন বা কান্না। জারি গান কোন সমাজে প্রচলিত? জারি গান সাধারণত মুসলিম সমাজে প্রচলিত। জারি গানের বিষয়বস্তু কি? জারি গানের বিষয়বস্তু হলো কারবালার প্রান্তরে হাসান হোসেনের বীরত্ব এবং তাদের মৃত্যু। বুঝতেই পারছো, যেহেতু একটা মৃত্যু এটার সঙ্গে জড়িত, সেই জন্য জারি গান খুব শোক করে কেঁদে কেঁদে গাওয়া হয়। কয়েকজন বিখ্যাত বাউল সঙ্গীতের সৃষ্টিকর্তার নাম বলো। লালন ফকির, কুবির গোসাই, দুদ্দু শাহ, পাঞ্জ শাহ প্রমুখ। বাউল গান খুব বিখ্যাত একটা ধারা। কোনো গান উল্লেখ করেও বলা হতে পারে যে এই গানটা কার লেখা, বিশেষ করে লালন ফকিরের গানগুলো। সব লোকে কয় লালন কি জাত সংসারে, বা ধরো আছে বাড়ির কাছে আরশিনগর পড়শি বসত করে, এরকম লাইন তুলে বলতে পারে কার লেখা গান, তো সেক্ষেত্রে লালন ফকিরের নাম বলতে হবে। নেক্সট, কয়েকজন বিখ্যাত কবিওয়ালার নাম বলো। ভোলা ময়রা, হরু ঠাকুর, অ্যান্টনি ফিরিঙ্গি প্রমুখ। নেক্সট, রবীন্দ্রসঙ্গীত, এই রবীন্দ্রসঙ্গীত মোটামুটিভাবে আনুমানিক কতগুলো? রবীন্দ্রনাথ তো অসংখ্য গান লিখেছেন, মোটামুটি আমরা বলতে পারি 2232টা গান তিনি লিখেছেন। গানগুলো কোন গ্রন্থে প্রকাশিত? গীতবিতান গ্রন্থের বিভিন্ন খণ্ডে গানগুলো প্রকাশিত হয়েছে। এরপর চলে আসবো নজরুল গীতি প্রসঙ্গে। নজরুল গীতির ক্ষেত্রে আনুমানিক 3249টা গান তিনি রচনা করেছেন এবং গানকে তিনি বিভিন্ন পর্যায়ে ভাগ করে গান লিখেছেন, প্রেম পর্যায়, প্রকৃতি পর্যায়, ঋতু পর্যায় ইত্যাদি। এটা কিন্তু রবীন্দ্রনাথও করেছেন, বিভিন্ন পর্যায়ে ভাগ করে তিনি গান লিখেছেন। নেক্সট, বিখ্যাত বাংলা গায়ক মান্না দের প্রকৃত নাম কি? বাংলা গানের আধুনিক যুগের বিখ্যাত গায়ক মান্না দে, তার প্রকৃত নাম প্রবোধচন্দ্র দে। এই 50টা কোয়েশ্চেন আমি মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে। বাংলা গানের ধারা থেকে আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে সেটা হলো, দেখবে তোমাদের টেক্সটে বইতে প্রচুর গানের উল্লেখ আছে, মানে এক একজন ব্যক্তির নাম, তার বিভিন্ন গানের একটা দুটো করে লাইন, এই গানটা উল্লেখ করে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কার লেখা গান। সেক্ষেত্রে এত অসংখ্য গানের রেফারেন্স শর্ট কোয়েশ্চেন রূপে দেওয়া বা কোনোভাবেই তোমাদের পক্ষে মুখস্থ করা কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা কি করবে, একটু নিজের আউট নলেজটাকে কাজে লাগাবে, জেনারেল নলেজকে কাজে লাগাবে, রিডিং পড়বে, মোটামুটিভাবে কার লেখা গান কোনগুলো একটুখানি পড়ে রাখবে। যদি গান শোনা অভ্যেস থাকে তাহলে তো খুবই ভালো, তোমরা অলরেডি তাহলে জানবে সেটা। তো সেইভাবে করে বিষয়গুলোকে ধারণার মধ্যে আনতে চেষ্টা করবে, কেননা অসংখ্য লোকের লেখা অসংখ্য গান, বিখ্যাত বিখ্যাত বাংলায় শিল্পীর তো অভাব নেই, তো কত তুমি মুখস্থ করবে যে কোনটা পার্টিকুলার পরীক্ষায় আসবে কেউ জানে না। তো এইভাবে করে জিনিসটাকে তৈরি করবে এবং অবশ্যই যে কোনো কিছুর সূচনা কে করেছিলেন, প্রথম স্রষ্টাকে, এই জায়গাগুলোকে ভালো করে মুখস্থ করবে। কোনো কিছু যদি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত থাকে, যে অমুক গানটা অমুক ঐতিহাসিক ঘটনা উপলক্ষে লেখা, তাহলে সেটাকে গুরুত্ব দেবে। মোটামুটি যেখানে ইনফরমেশন তোমরা বেশি করে পাবে সেই ইনফরমেটিভ জায়গাগুলোকে কিন্তু গুরুত্ব দেবে।
এছাড়া এই বাংলা গানের ধারা থেকে আরও বিভিন্ন ধরনের প্যাটার্নে প্রশ্ন আসতে পারে, যেমন ধরো একদিকে 4টে গান লিখে দিল, একদিকে 4জন মানুষের নাম লিখে দিল, অর্থাৎ রবীন্দ্রনাথ, নজরুল, অতুলপ্রসাদ, রজনীকান্ত এরকম ধরো লিখে দিল। এবার একদিকে 4টে গান লেখা আছে, তোমাকে মেলাতে হবে, স্তম্ভ মেলাও, কোন গানটা কার সৃষ্টি করা, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। ওভারঅল ভালো করে টেক্সটটা পড়ে যাবে, আমি যে 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম সেগুলো দেখে যাও, নিশ্চয়ই আশা করছি তোমরা প্রত্যেকে এখান থেকে কোয়েশ্চেন কমন পাবে।